হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, আর সকাল সকাল দেখি ইকিয়া থেকে ডেলিভারি দিয়ে গেছে। ওই আগের দিনেই বলছিলাম না, অনেক কিছু অর্ডার করেছি। ঘরটা এবার ডেকোরেশনটা কমপ্লিট করব। শুধু ব্যালকনিটাই বাকি থেকে যাবে, যেহেতু ব্যালকনিটা খোলা হচ্ছে। ব্যালকনি ডেকোরেশনটা পরের বছর করব। আপাতত এই বক্সটায় টুকটাক জিনিস আছে, আর আসল একটা জিনিস রাখা আছে রান্নাঘরে। ওটা সেট করে তারপর দেখাবো। এই দুটো হচ্ছে সোফার কুশন। দুটো কুশন ছিঁড়ে গেছে, তাই রিপ্লেস করব। আর এটা একটা বেতের ফ্লাওয়ার ভাস। এখানে বেতের দাম কিন্তু সব থেকে বেশি, আর আমরা বেতের জিনিস দেশে কত কম দামে পাই। এই একটা লাইট কিনেছি বেডরুমের জন্য। এখানে সিলিং লাইটগুলোর পাওয়ার খুব কম, তাই সারা বাড়িতে এদিক ওদিক অনেক ল্যাম্প, তারপর এরকম ছোট ছোট লাইটগুলো লাগানো থাকে। ওই দুটো সার্ভিং বোল বড় কিনেছি। আর এই ফ্লাওয়ার পটটা বুঝতে পারছি না, আমরা তো অর্ডার করিনি, ভুল করে দিয়ে দিয়েছে না ফ্রিতে দিয়েছে কে জানে। যাই হোক, ভালোই লাগে নতুন জিনিস ফ্রিতে পেতে। আর এইগুলো হচ্ছে আমাদের যে বড় ডাইনিং টেবিলটার টেবিল ম্যাট। 6 সিটার টেবিল, তাই 6টা টেবিল ম্যাট কিনেছি। আর এটা একটা ছোট্ট ক্যান্ডেল হোল্ডার, এটাও বেতের। আমার এই বেতের জিনিস খুব ভালো লাগে। আর এই একটা ফেক প্ল্যান্ট। এখানে অরিজিনাল প্ল্যান্ট মেনটেন করা খুব কঠিন, যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি। অ্যাপার্টমেন্টের ভেতরে নোংরা হলে বড্ড অসুবিধা হয়। তো ব্যালকনিটা ইচ্ছা আছে অরিজিনাল প্ল্যান্ট রাখবো, তো ঘরে যত ফেক প্ল্যান্ট। আর এটা দুটো ল্যাম্প কিনেছি। ল্যাম্পটা আটকানো আছে, তাই দেখাতে পারছি না, সেট করে তারপর দেখাবো। চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা ব্রেকফাস্টটা খুব হালকার উপর দিয়েই করেছি, আর এখন করছি লাঞ্চের ব্যবস্থা। বানাচ্ছি এখন চিলি বেসিল রাইস। তার জন্য কয়েকটা গার্লিক, কাঁচা লঙ্কা আর কিছু গোলমরিচ একটু থেতো করে নিলাম। আজকে আমরা যাব স্টকহোমের দুটো ভুতুরে বাড়িতে, যেখানে সত্যি ভূতের গল্প রয়েছে। তাছাড়াও দেখবো এই স্টকহোমের রাজা রানী ব্যবহার করা যত গয়নাগাটি। তো লাঞ্চটা ইচ্ছা আছে প্যাক করে নিয়ে যাব, কারণ প্রত্যেক সপ্তাহে যাই, আর মৈনাক বারবার এত বাইরের খাবার খায়। কোলেস্ট্রল ধরা পড়ার পর ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন বেশি বাইরে ফাস্টফুড না খেতে। এদিকে দুটো ডিমের ঝুড়ো করে নিলাম, আর আগে থেকে একটু চিকেন ভেজে রেখেছিলাম, একটু গোলমরিচ, একটু সয়া সস আর নুন এই দিয়ে। এবার প্যানে আর একটু তেল গরম করে ওই থেতো করা রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দিলাম। এই রাইসটা রিসেন্টলি রান্না করা শুরু করেছি, এত ভালো খেতে হচ্ছে যে সপ্তাহে প্রায় 2-3 দিনে এই রাইসটাই খাই। এটার নিজেরই এত সুন্দর গন্ধ, রাইসটার সাথে আর কিচ্ছু লাগে না আমার। এই রান্নাটায় চিংড়ি মাছটা মাস্ট। অন্য কিছু ডিম চিকেন না দিলেও হবে, চিংড়ি মাছটা থাকতেই হবে। এবার একটু সয়া সস দিয়ে দিলাম, আর বাড়িতে যদি ওয়েস্টার সস থাকে সবচেয়ে ভালো, বা ফিশ সস, কোনোটাই আমার কাছে নেই, তাই জন্য শুধুই সয়া সস দিলাম। এবার আসল ইনগ্রিডিয়েন্টস বেসিল পাতা। এগুলো ইন্ডিয়াতে খুব বেশি পাওয়া যায় কিনা বলতে পারবো না, কিন্তু গন্ধ একদম তুলসী পাতার মতো। আপনারা যদি বেসিল লিফ নাও পান, তুলসী পাতাও কিন্তু ইউজ করতে পারেন। এখানে আমরা পুজোর কাজেও কিন্তু বেসিল লিফ ইউজ করি, যেহেতু তুলসী গাছ পাই না। বেসিল লিফের পরিবর্তে যদি তুলসী পাতা ইউজ করেন, তাহলে একটু পরিমাণে কম দেবেন, কারণ বেসিল লিফের তুলনায় তুলসী পাতার গন্ধটা অনেক বেশি স্ট্রং। অলমোস্ট রেডি। এবার এই রাইস, সয়া সস আর একটু নুন অ্যাড করে মিক্স করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব ইজি রান্না, প্রায় 20-25 মিনিটের মধ্যেই হয়ে যায়। আবার এর সাথে কিছু না হলেও চলে, শুধু শুধুই খাওয়া যায়। এরপর রাইসটা টিফিন বক্সে ভরে নেবো, ব্যাস তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে যাব হচ্ছে স্টকহোমের দুটো ভুতুরে বাড়িতে। একটা বাড়ি তো সবাই চেনেন, খুবই প্রসিদ্ধ, রাজার বাড়ি। সেই বাড়িটাতেও একটা ভূতের স্টোরি আছে। আরও একটা বাড়ি আছে। আর আশেপাশে কোনো খোলা মাঠ পেলেই খাবারটা নিয়ে বসে পড়বো, ওখানেই খেয়ে নেবো, কারণ প্রচুর মানুষ খাবার প্যাক করে নিয়ে যায়। ওখানে বসে সব ফ্যামিলির সাথে গল্প করতে করতে খায়। এবার এগুলোকে ব্যাগে ভরে নিয়ে টুকটুক করে রওনা দেবো। এখন বেশ বাইরে ভালো গরম চলছে, খাবারটা ঠিক থাকলে হয়। আমাদের অ্যাপার্টমেন্টের দরজা থেকে বেরিয়ে এই ফুল গাছগুলোতে ফুল হয়েছে। এত সুন্দর গন্ধ, আর তেমন সুন্দর রঙটা। ফুলগুলো কি নাম দেখতে হবে। ন্যাচারালি কিন্তু এখানে কোনো ফুলেই সেরকম গন্ধ পাওয়া যায় না, কিন্তু এই ফুলটায় এত অপূর্ব গন্ধ, দরজা খুলে বেরোলেই চারিদিকে যেন গন্ধে মম করছে। এই 2 মাসের গ্রীষ্মের অপেক্ষায় সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি। চারিদিকে ফুল, সবুজ গাছ, পাখির কিচিরমিচির, আর একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন কিন্তু প্রায় 27 ডিগ্রি টেম্পারেচার চলছে, সাংঘাতিক গরম।
কিন্তু আমাদের এদিকটায় এত গাছপালা তো, গাছের হাওয়াতে বাইরে বেরোলেই গরমটা টের পাওয়া যায় না। এই ব্যক্তিটিকে তো অনেকেই চেনেন, আলাদা করে পরিচয়ের দরকার পড়ে না। শ্রী শ্রী রবিশঙ্কর, উনি আসছেন স্টকহোমে। মৈনাকের যাওয়ার খুব ইচ্ছা, দেখা যাক। আমার তো ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ মিভান এইসব জায়গায় এসব শুনতে তো মোটেও বসবে না, তাই আমার যাওয়া তো আর হবে না। এইভাবেই বাইরে থাকতে গেলে নিজের কত ইচ্ছা যে বিসর্জন দিতে হয়। এই যে কতদিন সিনেমাটাও দেখতে যায়নি আমি আর মৈনাক মিলে, যেহেতু বাচ্চাদের এখানে সিনেমা হলে অ্যালাউ করে না, একমাত্র বাচ্চাদের মুভি হলে তবেই অ্যালাউ করে, তাই আর সিনেমাও দেখতে যাওয়া হয় না। ট্রেনে উঠে পড়েছি, আর এখানে দেখবেন কেউ কারুর পাশে খুব একটা বসতে চায় না নিজেদের লোক না হলে। একজন একটা করে সিটে বসে, তার পাশের সিট সবসময় খালি থাকে। হ্যাঁ, যদি খুব ভিড় হয় ট্রেনে তখন অন্য ব্যাপার, তখন বসে। হ্যাঁ, মেট্রোতে উঠে পড়েছি, ব্যাস আর একটা স্টপেজ তাহলেই পৌঁছে যাব রাজার প্যালেসের সামনে। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো কিন্তু সময় লাগে। পৌঁছে গেছি সেই পুরনো চেনা জায়গায়। এই রাস্তাটা তো আপনারা বহুবারই দেখেছেন, এখান দিয়ে বহুবার গেছি। এই সাইকেলগুলো খালি একবার দেখুন, কি অদ্ভুত। আগেকার দিনে নাকি এরকম সাইকেল চড়া হতো। আমি তো ভাবছি এই সাইকেলগুলোতে উঠতো কি করে, মই লাগতো নাকি কে জানে। সিটগুলো কোন উঁচুতে। অবশ্য এখানকার মেয়েরাই এত লম্বা, মানে প্রচুর মেয়েকে দেখি মৈনাকের থেকেও হাইটে লম্বা। মৈনাক এমনি অলমোস্ট 6 ফুটের কাছে হাইট, আর ভাবুন মেয়েগুলো মৈনাকের থেকে লম্বা হয়, তাহলে ছেলেগুলো কত লম্বা। এই যে আমাদের সুইডেনের রাজার প্যালেস, আর ডান দিকে যে ব্যালকনিটা দোতলায় দেখা যাচ্ছিল, ওই ব্যালকনিতে রাজার জন্মদিনের দিন দাঁড়িয়ে হাত নাড়ে। শুধু রাজা নন, তার পুরো ফ্যামিলি। এদিকে গার্ডরাও পাহারা দিচ্ছে। এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো, মানুষের ওপর যেহেতু এদের খুব মায়া। লন্ডনে আমরা যেমন দেখেছিলাম গার্ডগুলোর একটা ফোঁটা নড়ার সুযোগ ছিল না, এখানে কিন্তু না। বাকিংহাম প্যালেসের সামনে যখন গার্ডগুলোকে দেখেছিলাম, তখন মৈনাককে বলতাম এদের কি কষ্ট, একটা হাতের আঙুল অবধি নড়তো না, একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখানে দেখলাম গার্ডগুলো একদম নর্মালি দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, এসব কোনো ব্যাপার নেই। এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো, কারণ লন্ডনে আমি যখন গেছিলাম তখন মৈনাককে আমি জিজ্ঞেসও করেছিলাম এদের যদি হাত পায়ে কোনো অস্বস্তি হয় তখন কি করে। এটা সত্যি আমার আজও প্রশ্ন। চলে এসেছি রাজার বাড়ি। এই রাজার বাড়ির ভেতরটা এবার ঘুরে দেখাবো। চারিদিক দেখলে চোখ পুরো ধাঁধিয়ে যাবে আপনাদের। প্রথমে ঢুকে এই হলটায় হচ্ছে রানীর করোনেশন হতো। করোনেশন মানে রানীকে ক্রাউন পরানো হতো। আর পিছনে যে সিলভার সিংহাসনটা আছে, সেই সিংহাসনের উপর বসিয়ে রানীর করোনেশন হতো। সেই 1650 খ্রিস্টাব্দে ম্যাগনাস গ্যাব্রিয়েল এখানকার কুইন ক্রিস্টিনিয়াকে এই সিংহাসনটা গিফট করেছিলেন। আর সিংহাসনটা তৈরি হয়েছিল কিন্তু জার্মানিতে। এমনকি সিংহাসনের যে গদি, সেই গদিটাতেও কিন্তু সিলভার ওয়ার্ক করা আছে। এবার চলে এসেছি পরের রুমটাতে। যদিও অনেক রুম আছে, সব রুম হয়তো কভার করা সম্ভব হবে না, কিন্তু বিশেষ বিশেষ রুমগুলো অবশ্যই দেখাবো। এই যে পুরো সোনা দিয়ে তৈরি গলার হারের মতো জিনিসটা, এটাকে বলে রয়্যাল অর্ডার অফ সেরাফিম। আগেকার দিনে কেউ কোনো বীরত্বের কাজ করলে যেমন কোনো উপাধি দেওয়া হতো, সেরকমই এটাও একটা উপাধি। 1754 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট জেনারেলকে এই সুইডিশ রয়্যাল ফ্যামিলি থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। এগুলোও বিভিন্ন রকমের ব্যাজ। আগেকার দিনে কোনো বীরত্বের কাজ করলে সুইডিশ রয়্যাল ফ্যামিলি থেকে এগুলো দেওয়া হতো। এই যে রেড ড্রেসটা, এটা হচ্ছে ড্রেস অফ আ নাইট অফ দ্য অর্ডার অফ দ্য পোলার স্টার। মানে আগেকার দিনে সুইডিশ পাবলিক অ্যাক্টিভিটিস বা পাবলিক ডিউটিস এইসব কাজে যারা খুব ভালো পারফরমেন্স করতো, তাদেরকে এই রেড ড্রেসটা প্লাস ওই ব্যাজটা দেওয়া হতো। আমাকে একটা বানিয়ে দাও তাহলে। দেখছো মানে সোনায় না এখন মানে এত মানে 6 বছর পরেও সোনার এখন জঞ্জল করছে। এবারটা বাড়িতে আমার তো কি বলবো, আর আমি বোধহয় 6 বছর ধরে লেবার ক্লাসই রয়ে গেছি। আমার এটা কল্পনার বাইরে। 1783 সালে তৈরি করা হয়েছিল। 19th সেঞ্চুরি অবধি এটা পড়া হতো। মানে প্রত্যেকটা ঘরের কাজ আর আর্কিটেকচারগুলো খালি দেখুন, কি অদ্ভুত আর চোখ ধাঁধানো না। এত বড় রাজবাড়ি মেনটেন করাও কি আর কম মুখের কথা। সব কটা ঘর তো তাও দেখাতে পারছি না, এই পুরো রাজপ্রাসাদ দেখাতে গেলে আমার মোটামুটি 2-3টে ভিডিও লাগবে। যাই হোক, ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখাই।
আর এই যে ছবিটি দেখছেন, ইনি কিন্তু এখনকার রানী। ছবিগুলোর পাশে যে বিভিন্ন ব্যাজগুলো রয়েছে, এগুলো বিভিন্ন অ্যাওয়ার্ড হিসাবে পেয়েছেন। রাজবাড়ির বিভিন্ন অকেশানে এগুলো ওনারা পরে থাকেন। ক্যামেরা কতটা ধরা পড়ছে ঠিক জানি না, এইগুলো কিন্তু পুরো হিরে মণি মুক্ত খোদাই করা, পুরো চকচক করছে। আমি খালি ভাবছি শয়ে বছর পরেও এইসব জিনিস কীভাবে সবাই মেনটেন করে রেখেছে। আর তার থেকেও বড় কথা, এইসব জিনিস যে আমাদের দেখার সুযোগ করে দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এটা আর একটা রুম, তখনকার দিনে ওই যে কাঠ জ্বালিয়ে ঘর গরম করা হতো, সেই স্ট্রাকচারটা এখনও রয়েছে। অবশ্য এখনও সুইডেনে প্রচুর পুরনো দিনের ভিলাতে ওই কাঠে আগুন জ্বালিয়ে ঘর গরম করা হয়। এই রুমটা ছিল কিং অ্যাডলফ ফ্রেডরিকের ডাইনিং রুম। এই ঘরের যে সিলিংয়ের পেন্টিংটা আয়না দিয়ে দেখা যাচ্ছিল, সেই পেন্টিংটা 1730 খ্রিস্টাব্দে এক ইটালিয়ান আর্টিস্টকে দিয়ে করানো হয়। অবশ্য আবার 1780 খ্রিস্টাব্দে কিং গুস্তাভ III যে ছিলেন, উনি এই ঘরটা আরও মডার্নাইজ করেন। পুরো প্যালেসের সব কটা রুমের মধ্যে এই রুমটা আমার সেরা লেগেছে। এমন হাতের কাজ সূক্ষ্ম, আমি জাস্ট চোখ সরাতে পারছিলাম না। প্রত্যেকটা ফার্নিচার দেখুন। এই রুমটা হলো কিং অ্যাডলফ ফ্রেডরিকের ইনার ড্রয়িং রুম আর অডিয়েন্স চেম্বার। এই যে এত সুন্দর সুন্দর ক্রিস্টাল ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো সমস্ত ভিয়েনা থেকে আনানো হয়েছিল। আর এই যে ওভাল শেপের টেবিলটা, এটা মিউনিকে তৈরি করা হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। ওদিকে ব্লু কালার যে ক্যাবিনেটটা দেখছেন, এইটা নেপোলিয়ান III গিফট করেছিলেন রাজাকে। নেপোলিয়ানকে আমরা কে না চিনি, নেপোলিয়ান III ছিলেন নেপোলিয়ান I নেফিউ। তো এই নেপোলিয়ান III ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য সেকেন্ড রিপাবলিক অফ ফ্রান্স 1850 থেকে 1852, তারপর এম্পেরর অফ ফ্রান্স 1852 থেকে 1870। উনি ওই ব্লু কালারের ক্যাবিনেটটা গিফট করেছিলেন রাজাকে। একটা জিনিস বলতে হবে, এই হচ্ছে এখন যে প্রেজেন্ট রাজা, ইনি কিন্তু আমাদের দেশে গেছিলেন এবং এনার একটা হিস্ট্রি আছে। এটা আমাকে একটু দেখে বলতে হতো, আমি কোনো তৈরি হয়ে আছি। উনি যখন নিউ দিল্লি গেলেন, এনার খুব কাছের বন্ধু হচ্ছে প্রণব মুখার্জি। দিল্লি এয়ারপোর্টে যখন সুইডিশ এয়ারফোর্সের প্লেন ওনারকে নিয়ে ল্যান্ড করলো, উনি টার্মাকে গাড়ি একটু দেরি হচ্ছিল, উনি এবং রানী নিজেদের লাগেজ হাতে করে পুরো টার্মাক অব্দি গেলেন এবং ইন্ডিয়ান অফিসিয়ালরা বলছিল, রাজা কী করছেন, দিন লাগেজ। না, আমরা নিজেদের জিনিস নিজেরা ক্যারি করি, একদম দায়িত্ব নিয়ে নিজের লাগেজ। এবং উনি যথেষ্ট বৃদ্ধ, প্রায় 80 বছর বয়স। আমি এই ইতিহাসটা জানি না উনি কবে গেছিলেন, এই ডেটটা আমার ঠিক মনে নেই, কিন্তু মনে পড়ে উনি গেছিলেন ওই সময়টা, যে সময়টা প্রণব মুখার্জি বেঁচে ছিলেন। ওই সময়টাই হয়তো প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন, এবং 7 দিন উনি ইন্ডিয়াতে ছিলেন। এই রুমটা হচ্ছে কিং অস্কার আর কুইন সোফিয়ার ব্রেকফাস্ট রুম। এই রুমটা আবার রেনোভেটও করা হয়েছিল ভবিষ্যতে 1873 থেকে 74 খ্রিস্টাব্দে। ভাবুন, রাজার বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য একটা আলাদা রুমের দরকার। দেখো দেখো, ব্রেকফাস্ট করতে আলাদা রুম বানিয়ে দিয়েছে রাজা রানীর জন্য, দেখেছো? রাজা রানীর জন্য রুম বানিয়ে দিচ্ছে না, রাজা রানীদের জন্য ওই রুমটা বানিয়েছে। ওই আর কি, রানীটা তো এসছে অন্য বাড়ি থেকে, না বানিয়েছে রাজাই। এখানে ডান দিকে বাঁ দিকে যত ছবি দেখছেন, এগুলো সব তখনকার দিনে রাজা রানীর ছবি হাতে আঁকা হতো। তখন তো আর সেরকম ছবি তোলার ব্যাপার ছিল না, তাই সব হ্যান্ড পেন্টিং। এই রানীকে দেখুন, কি অপূর্ব সুন্দরী না ইনি। দেখুন, সিলভারের আয়রন নাকি, তারপরে তো কত রূপো সোনার দেখছি, জুয়েলারি বক্স, বাটি, ছোট ছোট বেল, অনেক কিছু রয়েছে, সব হিরে মণি মুক্ত এসব দিয়ে তৈরি। দেখো, তখনকার দিনে গয়নার বাক্স তৈরি করে দিয়েছে হিরে জহরত মণি মুক্ত এসব দিয়ে, দিয়েছে। গয়নার বাক্স দেখলে লোকের গয়নার বাক্সই এরকম, তা গয়না লোকের কী ছিল। তাও ডেনমার্কে আমরা যে লেভেলের গয়না দেখেছি তার 1% এখানে নেই। বাট আমরা ডেনমার্কে খুব শীঘ্রই যাওয়ার একটা প্ল্যান করছি, যদি যাই, কারণ অলরেডি এবার ঘোরা, কিন্তু তখন কোনো ব্লগ ছিল না সেইটা। মানে বিশেষ করে ডেনমার্কের ওই হিরে জহরত কোহিনুর মণি মুক্ত দেখাবো বলেই আমার যাওয়ার খুব ইচ্ছা। আর ডেনমার্কে খুঁজে পেয়েছিলাম শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুরের ইতিহাস রাজার প্যালেসে লেখা আছে। এই আলমারিটায় সব পোর্সেলেনের কাপ, বাটি, সার্ভিং বোল, কি অদ্ভুত কাজ। আর এত বছর ধরে এগুলোকে মেনটেন করে আসা,
আমি তো একটা কাপ আমার 1 বছর পরেই আবার ভেঙে যায়। আর এগুলো তো কত দামি দামি জিনিস। কাপগুলো কি সুন্দর, কিন্তু একখানে সমস্যাই থাকবে, আঙুল ঢোকানোর জায়গা নেই কাপগুলোতে। এই যে কাপ, চা খাবো যে কী করে খাবো? মানে বাঙালির চিন্তা হচ্ছে চা কি করে খাবো, তাই না? চা খেলে খাবো কী করে, ওটা তো আঙুল ঢোকানোর জায়গা নেই। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, একটাতেও নেই দেখো। না, এইগুলোতে আছে, আবার দুই দিকে আছে। এই যে সামনে ছোটগুলোতেও নেই। এগুলো তো নেই, এগুলো যেমন দেখো ছোটো ছোটো, এত ছোটো আছে এগুলো। কি অদ্ভুত, মানে এতদিন ধরে যে জীবিত রয়েছে এগুলো, এটাই হচ্ছে বড় ব্যাপার। এইখানেও আরো আছে। এই রুমটা হচ্ছে প্রিন্সেস মার্গারিটার রুম। মাত্র 38 বছর বয়সে উনি মারা যান, কারণটা ঠিক লেখা নেই। উনি কিন্তু বিখ্যাত আর্টিস্ট ছিলেন। এই ঘরে যত পেন্টিং দেখতে পাবেন সমস্ত ওই কুইনের আঁকা। আচ্ছা, এবার আপনাদের বলি সেই ভুতুরে গল্পগুলো। সকালবেলা যে বলছিলাম যে আজকে 2টো ভুতুরে বাড়িতে যাব, তার মধ্যে অন্যতম ভুতুরে গল্প আছে কিন্তু এই রয়্যাল প্যালেসেই, অ্যান্ড যেটা সত্যি। তার আগে আরও একটা কথা বলি, এই রয়্যাল প্যালেসটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট রয়্যাল প্যালেসগুলোর মধ্যে একটা। 1430টা রুম আছে। আর এই বাড়িতে কিন্তু এখনও রাজা রানী তার ফ্যামিলি সবাই থাকেন, কিন্তু প্যালেসের অন্য পার্টে। এই প্যালেসটাকে হন্টেড বলা হতো, তার কারণ হচ্ছে 2টো ভূত দেখা যেত, একটা হচ্ছে হোয়াইট লেডি আর একটা হচ্ছে গ্রে ম্যান। সেই হোয়াইট লেডিটির নাম ছিল ভিটা ফ্রন, আর তাকে বলা হতো মৃত্যুর সিগন্যাল। যখনই এই রয়্যাল প্যালেসে কারোর মৃত্যু ঘনিয়ে আসতো তখনই ওই লেডির দেখা পাওয়া যেত। এমনকি কিং অস্কার II লিখে গেছিলেন উনি একটা হোয়াইট কালারের ভেল পরে থাকতেন, আর হাতে থাকতো হোয়াইট গ্লাভস, আর একটা কি চেন থাকতো তার হাতে। বিভিন্ন রিপোর্টে লেখা আছে যখনই এই হোয়াইট লেডি এই রয়্যাল প্যালেসের হল দিয়ে ওয়াক করতেন তখন এই কি চেনগুলোর ঝনঝন করে আওয়াজ হতো। আর সেই আওয়াজটা শুনেই সবাই আতঙ্কিত হয়ে যেত রয়্যাল প্যালেসে যে এবার কারোর মৃত্যু ঘটবে। এটা তো গেল হোয়াইট লেডির গল্প। এরপর আছে গ্রে ম্যান। এই রয়্যাল প্যালেসের বহু নিচে একটা ট্রেজারি আছে, সেখানে যত মণি মুক্ত বসানো ক্রাউন রয়েছে সেগুলো দেখতে দেখতেই আপনাদের ওই গ্রে ম্যানের স্টোরিটা বলছি। যখনই প্যালেসে কোনো নতুন কিং আসতো বা নতুন কিংয়ের রাজত্ব শুরু হতো তখনই এই গ্রে ম্যানকে দেখা যেত। অনেকেই তখন বলতেন এই গ্রে ম্যানই নাকি স্টকহোম সিটির ফাউন্ডার বিরিয়ার ইয়র্ল। যখনই কোনো কিং তার রাজত্ব শুরু করে ওনারই নাকি আত্মা দেখা যেত। তো উনি নাকি 1300 খ্রিস্টাব্দ নাগাদ একটি ফোর্ট তৈরি করেছিলেন যেখানে এখন রয়্যাল প্যালেসটা তৈরি হয়েছে। তাই নাকি ওনার আত্মা যখনই কোনো কিং নতুন আসে বারবার ফিরে আসে। এই ট্রেজারিটা কিন্তু একদম বহু নিচে রয়্যাল প্যালেসের, আর এখানে একদম টিমটিম করছে আলো। তার কারণ জানি না কেন হাই পাওয়ারে আলো লাগায়নি। এত সোনা রূপো মণি মাণিক্য দিয়ে তৈরি সব জিনিসপত্র যদি একটু হাই পাওয়ারের লাইট থাকতো কি অপূর্ব ভিডিওই না উঠতো, কিন্তু ফ্ল্যাশ অন করাও বারণ, তাই ভালো করে দেখাতে পাচ্ছি না। এতগুলো ক্রাউনের মধ্যে এই ক্রাউনটা আমার শ্রেষ্ঠ লেগেছে। এত শাইন করছে, বিভিন্ন রকমের স্টোন কত দূর থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের ট্রেজারির পার্টটা এখানেই শেষ হলো। এবার যাই দেখি খাওয়ার ব্যবস্থা কোথাও করা যায় কিনা, কোথাও আদৌ জায়গা পাই কিনা খাবার। এত অপূর্ব সুন্দর এই সময়টা, মনে হয় যেন ক্যামেরাতে যে ছবিটা উঠছে বা ভিডিওটা হচ্ছে এই সৌন্দর্য সেটাই তুলে ধরা কোনোভাবেই সম্ভব না। রাজার প্যালেসের আশেপাশে কোনো খোলা মাঠ পেলাম না যেখানে বসে একটু খেতে পারি। সব 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দেখাচ্ছে। এতটা কি হাঁটবে এখন? তাই বাধ্য হয়ে নদীর ধারেই খেতে বসে গেছি। প্রচুর মানুষ কিন্তু এই বেঞ্চগুলোতে বসে খাচ্ছেন, তাই আমরা অনেক জায়গা পাইও নি। শেষমেশ এই গাড়ির সামনেই একটা বেঞ্চ ফাঁকা ছিল, তাই এখানে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি টুকটুক করে। ওই রয়্যাল প্যালেসের থেকেই 3 কিলোমিটার দূরেই এই প্যালেসটা, যেটা আরও একটা ভুতুরে গল্প আছে। ওই ভুতুরে বিল্ডিংটার উল্টো দিকেই আবার এত বড় ইউনিভার্সিটি। আমি তো দেখে ভাবছিলাম স্টুডেন্টগুলোর কি ভয় লাগে না? ভূত থাকুক কি না থাকুক, হন্টেড হাউস দেখলেই তো এমনিই ভয় লাগে। এই ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকের বিল্ডিংটাই হচ্ছে হন্টেড। এইটাই হলো সেই বিল্ডিং। এই প্যালেসটার নাম হলো শেফলার প্যালেস। এই প্যালেসটা তৈরি করেছিলেন এক মার্চেন্ট হেন্স পিটার শেফলার সেই 1690 খ্রিস্টাব্দে। বলা হয় এটা সুইডেনের মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা।
তুমি তোলো, দেখো বাবা ভালো ওকে লেখা আছে, বলো না কি হলো দেখে হন্টেড দেখে হয়ে গেল? হন্টেড দেখে কিছু হয়নি। হ্যাঁ দেখো বাবা বললে কেন তাহলে? জিন্দেগিতে প্রথম কোনো হন্টেড বাড়ির সামনে এলাম। দাঁড়াও লেখাটা তুলে আনি। লেখাটা তুলে আনো। এই বাড়িটাতে প্রচুর স্টোরি আছে। 18th সেঞ্চুরিতে বিভিন্ন উইটনেস রিপোর্ট থেকে জানা গেছে অদ্ভুত অদ্ভুত মিউজিক, গান চারিদিকে বাতাসে নাকি ভরে যেত। এমনকি এক এক সময় নাকি এই জানলা দরজার কাঁচগুলো ঝনঝন করে কাঁপত। 17th সেঞ্চুরি নাগাদ জ্যাকব ভন নামে এক ব্যক্তি এই বাড়িটা নতুন করে কিনে নেন। তো উনি এই বাড়িতে নাকি তন্ত্রমন্ত্র করতেন। প্রচুর বিউরিড ট্রেজার, প্রচুর স্কেলেটন এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে। 1879 খ্রিস্টাব্দে এক বিখ্যাত অপেরা সিঙ্গার গুস্তাভের অদ্ভুত রকম মৃত্যু হয়, প্লাস একটা ইয়াং কাপেল যাদেরকে মার্ডার করে দেয়ালের ভিতরে তাদের বডিগুলো পুঁতে দেওয়া হয় 1907 খ্রিস্টাব্দে। তো একসময় এক চার্চের প্রিস্টকে আনা হয়েছিল ঘটনাটা ইনভেস্টিগেট করার জন্য। তো ওনার সাথেও এক অদ্ভুত ঘটনা ঘটে। দোতলার জানলা দিয়েই কেউ ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয় ওপর থেকে নিচে, তার জন্য ওনার পা ভেঙে যায়। আর সেই ভয়ে উনি এই প্যালেসে আর কখনো ফিরে আসেননি। এই প্যালেসটা এখন স্টকহোম ইউনিভার্সিটির আন্ডারে। স্টকহোম ইউনিভার্সিটির যত গ্লাসওয়্যারগুলো এই প্যালেসে রাখা থাকে। যাই হোক, এই ভয়ানক ভুতুরে জায়গা ঘুরে মাথা মন সব ঠান্ডা করার জন্য আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।